সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো? স্যার, আমাদের আজকের ক্লাস হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। এটা দিলে হবে না? আজকের রসায়ন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা পর্যবেক্ষণ করে বলো তো, এখানে আমরা একটা থালা বা থালা সদৃশ কোনো বস্তুর উপরে লবণ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে খাদ্য লবণ। স্লাইড শো দেন স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম খাদ্য লবণের একটি চিত্র। এবার পর্যবেক্ষণ করে বলো, এখানে আমরা দুটো পরমাণু মডেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন তোমরা ভালো করে পর্যবেক্ষণ করো। আমরা জানি কি পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো সদা ঘূর্ণমান। আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রন এবং শেষ স্তরে 1টি ইলেকট্রন। অপরদিকে ক্লোরিনের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 7টি ইলেকট্রন। আমরা দেখতে পাচ্ছি চিত্রে, তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রন ক্লোরিনকে দান করতেছে। সোডিয়ামের পরমাণু মডেল থেকে একটা ইলেকট্রন, শেষ স্তরের ইলেকট্রনটি ক্লোরিনের পরমাণু মডেলে এসছে। তার মানে দাঁড়াচ্ছে কি, সোডিয়াম তার 1টি ইলেকট্রন ক্লোরিনকে দান করতেছে। আবার দেখো চিত্রটি, সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রনটি ক্লোরিন পরমাণুকে দান করতেছে। পক্ষান্তরে সোডিয়াম 10টি এবং ক্লোরিনেরও শেষ স্তরে 10টি ইলেকট্রন পূর্ণ হচ্ছে। বলতো, এ ধরনের ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? এটি কোন ধরনের বন্ধন? এটি হচ্ছে আয়নিক বন্ধন। ধন্যবাদ। আমরা আজকে পড়ব আয়নিক বন্ধন। আমরা এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ক্যাটায়ন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে, আয়নিক বন্ধন কি। আমরা চিত্রে লক্ষ্য করো, দুটো মোল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে এ মোল, আরেকটি হচ্ছে বি মোল। এ মোলের সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, অপরদিকে বি মোলের সর্বশেষ স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে কোনো পরমাণু তার শেষ স্তরে 8টি ইলেকট্রন বজায় রাখার চেষ্টা করে এবং 8টি ইলেকট্রন ছাড়া পরমাণু সুস্থিত হয়। এ মোলের শেষ স্তরে মাত্র 2টি ইলেকট্রন, অপরদিকে বি মোলের শেষ স্তরে 6টি ইলেকট্রন। এ মোল তার শেষ স্তরে 2টি ইলেকট্রন বি মোলকে দান করবে। তাহলে এ মোল শেষ স্তরে 2টি ইলেকট্রন বি মোলকে দান করে আর যে তার দ্বিতীয় স্তরে 8 পূর্ণ করবে। অপরদিকে বি মোল সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে তার শেষ স্তরে 8 পূর্ণ করবে। চিত্রটি আবার লক্ষ্য করো। তাহলে যে মোল, এ মোল 2টি ইলেকট্রন ত্যাগ করবে আর অন্যদিকে বি মোল সেই 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এতে করে এ মোল হবে দাতা আর অন্যদিকে বি মোল হবে গ্রহীতা। আর এই লেনদেন, দ্যাট ইজ গ্রহণ এবং বর্জন, বর্জন এবং গ্রহণ, আদান প্রদান, এর মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হবে তাই হচ্ছে আয়নিক বন্ধন। আমরা দেখতে পেলাম এ মোল তার 2টি ইলেকট্রন বি মোলকে দান করছে, অপরদিকে বি মোল সে 2টি ইলেকট্রন গ্রহণ করে এ মোল, যেহেতু এ মোল ইলেকট্রন বর্জন করেছে, এ মোল ধনাত্মক আয়নে চার্জিত হয়েছে, অন্যদিকে বি মোল সে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে।
তোমরা কি বলতে পারো যে সকল মোল ইলেকট্রন দান করে তারা কি ধাতু না অধাতু? তারা হচ্ছে ধাতু। আর যে সকল মোল ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। অধাতু ধনাত্মক আয়নে আয়নিত হয়, আর ধাতব পরমাণু অধাতু ঋণাত্মক আয়নে আয়নিত হয়, অপরদিকে ধাতব পরমাণু ধনাত্মক আয়নে আয়নিত হয়। তাহলে আমরা শিখলাম যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন দান করে তারা ধনাত্মক আয়নে চার্জিত হয়, আর ধনাত্মক চার্জিত পরমাণুকে বলে কেটায়ন। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। তাহলে বলতে পারো অ্যানায়ন কাকে বলবো? ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলা হয়। তাহলে আমরা দেখলাম এ মোল সে তার ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে চার্জিত হয়েছে, তাহলে এ মোল হবে ক্যাটায়ন, আর অপর দিকে বি মোল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, বি মোল হচ্ছে অ্যানায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ হিলিয়াম পরমাণু, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, তার একটি মাত্র স্তর এবং স্তরটি পূর্ণ। বলতে পারো হিলিয়াম কোন ধরনের পরমাণু, কোন ধরনের মোল? এটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের শেষ স্তর পূর্ণ থাকে, এরা ইলেকট্রন শেয়ার করতে পারে না, গ্রহণ করতে পারে না বা বর্জন করতে পারে না, তাই এরা নিষ্ক্রিয়। আরেকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম বলো তো দেখি। নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসটা বলতে পারো? নিয়নের পারমাণবিক সংখ্যা কত বলতে পারো? নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, যার ইলেকট্রন বিন্যাস 2,8। তার মানে নিয়নের শেষ স্তর অষ্টক দ্বারা পূর্ণ থাকে, অতএব নিয়ন নিষ্ক্রিয় গ্যাস। আমরা দেখলাম নিয়ন পরমাণু, যার ইলেকট্রন বিন্যাসটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এমএস রাজ, তুমি কি শুনতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি নিয়নের ইলেকট্রন বিন্যাস, তার প্রথম স্তরে 2টি ইলেকট্রন আর শেষ স্তরে 8টি ইলেকট্রন। তার শেষ স্তর অষ্টক পূর্ণ আছে, অতএব সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, বর্জন করতে পারবে না, তাই সে নিষ্ক্রিয় গ্যাস, সে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। আমি তোমাদের একটা কাজ দিচ্ছি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এক খণ্ড লিথিয়াম, যার ছবি আমরা চিত্রে দেখতে পাচ্ছি। লিথিয়াম, যার পারমাণবিক সংখ্যা 3। বলতো লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে, তার ইলেকট্রন বিন্যাসটা কত হবে? তার প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকবে এবং শেষ স্তরে 1টি ইলেকট্রন থাকবে। আমরা জানি যে কোনো পরমাণু তার প্রথম স্তরে 2টি ইলেকট্রন, শেষ স্তরে থাকবে 8টি ইলেকট্রন। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ক্লোরিন, এটি কাঁচের পাত্রে রাখা আছে, যার পারমাণবিক সংখ্যা 9। এমএস রাজ, তোমরা কি চিত্র দেখতে পাচ্ছ? তোমরা এই কাজটা করে দেখাও, লিথিয়াম এবং ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা চিত্রে আঁকো। তোমরা খাতা কলম নিয়ে লিথিয়াম ও ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে একটা মডেল এঁকে দেখাও। ধন্যবাদ। আমরা দেখলাম লিথিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন এবং শেষ স্তরে 1টি ইলেকট্রন। অপরদিকে ক্লোরিনের প্রথম স্তরে 2টি ইলেকট্রন এবং শেষ স্তরে 60টি ইলেকট্রন। তাহলে বলতে পারো কে ইলেকট্রন দান করবে, কে গ্রহণ করবে? যেহেতু লিথিয়ামের শেষ স্তরে 1টি ইলেকট্রন
লিথিয়ামের শেষ স্তরে একটি ইলেকট্রন, অতএব লিথিয়াম তার একটি ইলেকট্রন দান করবে, ক্লোরিনের শেষ স্তরে 7টি ইলেকট্রন শেষ। তার ইলেকট্রনের আসক্তি লিথিয়াম থেকে ক্লোরিনের ইলেকট্রনের আসক্তি প্রায় 7 গুণ, অতএব লিথিয়াম ইলেকট্রন বর্জন করবে। অপরদিকে ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করে তারা যে বিক্রিয়া করবে, যে যৌগ গঠন করবে, লিথিয়াম এবং ক্লোরিন একটি যৌগ গঠন করবে, তার নাম হচ্ছে, বলতো কি যৌগটা গঠন করবো ওরা? লিথিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে যে যৌগ গঠন করবে তার নাম হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, অপরদিকে ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পড়তে হবে। বলতো লিথিয়াম আয়ন কি ক্যাটায়ন না অ্যানায়ন? লিথিয়াম ক্যাটায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম লিথিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি কোন একটি বস্তু, আর অপরদিকে বাম পাশের চিত্রে দেখতে পেলাম লিথিয়াম ক্লোরাইডের গোড়া দেখতে পাচ্ছি আমরা। তোমরা একটা কাজ করো, সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর সংযোগে সোডিয়াম ক্লোরাইড যৌগটির গঠন প্রক্রিয়া খাতায় এঁকে দেখো। সোডিয়াম ও ক্লোরিন পরমাণু সংযোগে সোডিয়াম ক্লোরাইড যৌগটির গঠন প্রক্রিয়া খাতায় এঁকে দেখাও। তোমরা দুটো মডেল আঁকো, মডেল এঁকে তার গঠন প্রক্রিয়াতে তোমরা খাতায় আঁকো। আমরা দেখতে পাচ্ছি চিত্রে সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রনটি ক্লোরিনকে দান করতেছে। তাহলে সোডিয়ামের শেষ স্তরটি বিলুপ্ত হবে, অপরদিকে ক্লোরিনের শেষ স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হবে, দ্যাট ইজ অষ্টক পূর্ণ হবে। অপরদিকে সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে তার শেষ স্তর বিলুপ্ত হবে এবং তার দ্বিতীয় স্তরটি হবে শেষ স্তর এবং সেখানে অষ্টক পূর্ণ আছে। অপরদিকে ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করে তার শেষ স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হবে এবং অষ্টক পূর্ণ হবে। আমরা জানি প্রত্যেক পরমাণুই ইলেকট্রন গ্রহণ এবং বর্জন, দ্যাট ইজ বিক্রিয়া শেষে তারা নিষ্ক্রিয় গ্যাসের ভূমিকা অর্জন করে। তারা নিষ্ক্রিয় গ্যাসের ভূমিকায় অবতীর্ণ হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সোডিয়াম তার একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করে সোডিয়াম ক্লোরাইড যৌগ সৃষ্টি করছে। আমরা সোডিয়াম এবং ক্লোরিনের পরিচিতিটা দেখব। সোডিয়াম একটি ধাতব পদার্থ, এটি সবচেয়ে নরম ধাতব পদার্থ যেটি ছুরি দিয়ে কাটা যায়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ছুরি দিয়ে সোডিয়াম ধাতুকে কাটা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে নিচে ক্লোরিন, যেটা একটা কাঁচের পাত্রে রাখা আছে। আমরা জানি ক্লোরিন গ্যাস। সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11 আর ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। সোডিয়াম আমরা এর আগে দেখেছি পরমাণু মডেলে, যার ইলেকট্রন বিন্যাস 281। প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি এবং শেষ স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। অপরদিকে ক্লোরিনের প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি এবং শেষ স্তরে 7টি ক্লোরিন রয়েছে, ইলেকট্রন রয়েছে। আমরা চিত্রে দেখব সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রনটি ক্লোরিনকে দান করবে। সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রনকে ক্লোরিনকে দান করে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়েছে এবং যে যৌগটি সৃষ্টি হয়েছে তার নাম কি? সোডিয়াম ক্লোরাইড। তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যা আমরা খাদ্য লবণ হিসেবে চিনি এবং আমরা খাওয়ার সাথে এই লবণ ব্যবহার করি। চিত্রটা ভালো করে দেখো, সোডিয়াম তার একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে।
আমরা এতক্ষণ যা দেখলাম, সোডিয়াম একটা ধাতু আর অপরদিকে ক্লোরিন একটা গ্যাস। সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিন্স খাদ্য লবণ তৈরি করবে, যেটা আমরা খাদ্য হিসেবে বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব তাদের ইলেকট্রন বিন্যাসটা। সোডিয়াম তার শেষ স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে, আমরা দেখলাম সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন, যেটা ইলেকট্রনের সাইন হলো নেগেটিভ। ইলেকট্রনের উপরে একটা মাইনাস চিহ্ন আছে যেটা নেগেটিভ ইন্ডিকেট শো করে। তাহলে সোডিয়াম তার একটি ইলেকট্রন বাড়তি সেটা দান করবে। অপরদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি তার অ্যানালাইসিস, যে কোনো পরমাণুতে যতটি ইলেকট্রন প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে। সোডিয়াম পরমাণুতে 11টি প্রোটন আছে, পাশাপাশি 11টি ইলেকট্রন আছে। আমরা বিক্রিয়াকালে সোডিয়াম তার এই একটি ইলেকট্রন বাড়তি ইলেকট্রন, আমরা যেটা মডেলে দেখিয়েছিলাম, এই বাড়তি ইলেকট্রনটা সে ক্লোরিনকে দান করবে। তাহলে তার কাছে এখন বর্তমানে কতটি ইলেকট্রন আছে? 10টি। আর যেহেতু ইলেকট্রনের সাইন হচ্ছে মাইনাস, অপরদিকে প্রোটনের সাইন হচ্ছে প্লাস, তাহলে 11 থেকে আমরা যদি 10 বাদ যায়, 11টা প্রোটন আর 10টা ইলেকট্রনে বাদ গিয়ে থাকবে একটা প্রোটন। দ্যাট মিন্স সোডিয়ামের চার্জ হবে +1। সোডিয়ামের চার্জ কি হবে? +1। তার কারণ যদি প্লাস 11টা যদি প্রোটন এবং 11টা যদি ইলেকট্রন থাকে, তাহলে তখন তার চার্জ হবে 0, সংশ্লিষ্ট কোনো তার মধ্যে কোনো চার্জ শো হবে না। আর যেহেতু সে একটা ইলেকট্রন দান করেছে, তাহলে তার মধ্যে 11টি প্রোটন ঠিক আছে আর 10টি ইলেকট্রন বর্তমানে তার মধ্যে আছে, যার কারণে তার চার্জ হবে, মোট চার্জ হবে +1। অপরদিকে ক্লোরিন পরমাণু যার ইলেকট্রন বিন্যাস 287, কিন্তু সে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন পাওয়াতে তার এখন ইলেকট্রন বিন্যাস হলো 288, যা নাকি আর্গনের ইলেকট্রন বিন্যাস। অপরদিকে আমরা এটা দেখলাম সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার একটা ইলেকট্রন বর্জনের ফলে তার ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 28, দ্যাট ইজ 10। তার শেষ ছিল 11, এখন হলো 10। সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, তার মানে সে নিষ্ক্রিয় গ্যাসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো বর্তমানে 288, দ্যাট ইজ 18, যা আর্গনের ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনও বিক্রিয়া শেষে সেও একটা নিষ্ক্রিয় গ্যাসের ভূমিকা অবতীর্ণ হবে। তাহলে আমরা তার চার্জ যদি হিসাব করি, তার মধ্যে 17টি প্রোটন ছিল, 17টি প্রোটন ঠিক আছে, কিন্তু ইলেকট্রন ছিল 18টি। একটি গ্রহণ করার ফলে তার হচ্ছে ছিল 17টি, একটি ইলেকট্রন গ্রহণ করার পরে তার 18টি। তাহলে আমরা যদি হিসাব করে দেখি, তাহলে মোট চার্জ হবে -1। 18 থেকে 17 বাদ দিলে থাকবে -1। সোডিয়াম প্লাস ক্লোরিন তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। আর এইভাবে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা সোডিয়াম এবং ক্লোরিন মিলে যে বন্ধন গঠিত হলো সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর সোডিয়াম ক্লোরাইড যে যৌগ, সেটা হবে একটি আয়নিক যৌগ। আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ সৃষ্টি হয় তার নাম হচ্ছে আয়নিক বন্ধন। এবার তোমরা একটা কাজ করো, ক্যাটায়ন এবং অ্যানায়ন কর্ণী শনাক্ত করো। আমরা চিত্রে একজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি, ভালো করে দেখো তো বিজ্ঞানীর নাম কি হতে পারে, তিনি কে? ইনি হচ্ছেন ওয়াল্টার কোসেক, যিনি 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। ওয়াল্টার কোসেক, তিনি 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। তোমরা একটা কাজ করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড যৌগসমূহের গঠন প্রক্রিয়া চিত্রে এঁকে দেখাও এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাগনেসিয়াম অক্সাইড বন্ধন গঠনের সময় ম্যাগনেসিয়াম ও অক্সিজেন কতটি ইলেকট্রন দান ও গ্রহণ করে? ম্যাগনেসিয়াম আয়নে এবং অক্সিজেন আয়নে পরিণত হলো কেন? ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত লিখো। তোমরা কাজটা করে দেখো আমাকে। আমরা দেখতে পেলাম ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 282, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 26।
ম্যাগনেসিয়ামের শেষ স্তরে ইলেকট্রন 2টি, অপরদিকে অক্সিজেনের শেষ স্তরে ইলেকট্রন 6টি। বলতে পারো ইলেকট্রন আসক্তি কার বেশি? অবশ্যই অক্সিজেনের, কারণ অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে আর মাত্র 2টি ইলেকট্রন দরকার। অন্যদিকে ম্যাগনেসিয়ামের আছে মাত্র 2টি, 6টি দরকার। তাহলে ইলেকট্রন আসক্তির দিক দিয়ে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। আমরা এতক্ষণ আয়নিক বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবার তোমরা কে কতটুকু শিখলে আমরা একটু যাচাই করে দেখি। বলতো আয়নিক বন্ধন কি? ক্যাটায়ন কি? অ্যানায়ন কি? নিশ্চয় তোমাদের জন্য একটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 28, 281, 282, 286। কোনটি সঠিক হবে? খ নম্বর উত্তর 281। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, 3, 7, 17। বলো তো কোনটা সঠিক? খ নম্বরটি সঠিক, 3। আমরা যে আজকে আয়নিক বন্ধন আলোচনা করলাম, এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। আয়নিক বন্ধন, ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলো আমরা আমাদের উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের বাড়ির কাজ রইল আয়নিক বন্ধন গঠন করে এমন 4টি মৌলের নাম এবং মৌলগুলো দ্বারা গঠিত আয়নিক যৌগে লিখে আনবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা করোনার এই সময়ে নিজেকে সুস্থ রাখবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমাদের রসায়ন বিজ্ঞানের ক্লাসের এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।